আচারের আবার সময় অসময় কি বাপু? সারা বছরে যখনই মন চাইবে তখনই যেন নিয়ে খেতে পারি, আচার তো এমনই হওয়া উচিত। তাই আজকে নিয়ে আসলাম এমন একটা রেসিপি যেটাতে তোমরা আচার বানিয়ে সারা বছর নিশ্চিন্তে রেখে খেতে পারবে, সেটা গ্রীষ্ম হোক বা বর্ষা। চলো দেখে নিই কী করে তৈরি হচ্ছে। সবার প্রথমে আমি এখান থেকে বাজার থেকে মোটামুটি আধা কেজির অনেকটাই বেশি, বলা যায় 700-750 গ্রাম মতন তেঁতুল নিয়ে নিয়েছিলাম। এবারে তেঁতুলটা ভীষণ ভালো ছিল, দেখেই একদম মন টানলো, সেজন্য নিয়ে চলে আসলাম। যাই হোক, এবার এগুলোকে পরিষ্কার করে নিতে হবে। আমি এখানে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। অনেকেই আচার তৈরি করে থাকেন আঁশ শুদ্ধ, কিন্তু আমি কেন জানো না, ভালো লাগে না আঁশ মুখে পড়লে, সেজন্য আঁশগুলোকে এভাবে আমি একটু একটু করে ছাড়িয়ে নিচ্ছি। এই কাজটা করতেই মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট লেগে যাবে, কেন কি অনেকটাই হয় এই তেঁতুলের আঁশ। আর আঁশগুলো পরিষ্কার করলে পরে তোমরা কিন্তু খুব অনায়াসেই তেঁতুলের মধ্যে কোনো পোকা বা নোংরা বা যে কোনো রকমের গুটি থাকলে পরে সেগুলো কিন্তু চোখে তোমাদের পড়বেই পড়বে। এই যে যেমন একটা পচা তেঁতুল, এটা আমার চোখে পড়লো, আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবেই পচা তেঁতুল বা যেটাই হোক না কেন, সেগুলো আমাদের বাদ দিতে হবে। এখানে তেঁতুলগুলোকে আমি আঁশ ছাড়িয়ে নিয়ে নিলাম। একটু একটু করে দেখো, বেশ সুন্দর কিন্তু তেঁতুলগুলো আমি বের করে নিয়েছি। এবার যেটা করব, একদম ঘরের এই সাদা নুন যেটা থাকে বাড়িতে, সেটা দিয়ে আর জল দিয়ে এটাকে ডলে ডলে পরিষ্কার করতে হবে। বাইরের তেঁতুলের মধ্যে কিন্তু অনেক রকমের নোংরা থাকে, সেজন্য এটাকে অনেকবার পরিষ্কার করতে হয়। খুব ভালো হয় যদি সাদা লবণ দিয়ে এভাবে ডলে ডলে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে নেওয়া যায়। আমি এখানে কলের মধ্যে মোটামুটি 4 থেকে 5 বার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটা আর দেখালাম না। এখানে থালার মধ্যে এবার ভেজা তেঁতুলগুলোকে আমি ছড়িয়ে দিচ্ছি। এখানে তেঁতুলগুলোকে আমি বেশ সুন্দর সমান করে ছড়িয়ে নিলাম। এবার যেটা করছি, আমি এখানে বিট লবণ ব্যবহার করছি। তোমরা চাইলে কিন্তু সাদা লবণ এখানে দিয়ে নিতে পারো, তবে যেহেতু আচার, সেজন্য এখানে বিট লবণটাই ব্যবহার করছি। আচারে কিন্তু বিট লবণটা দিলে খেতে ভারী স্বাদ হয়। এবার আমি লবণ দিয়ে এভাবে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ এভাবে আমি রেখে দিচ্ছি। আপনারা চাইলে রোদেও শুকিয়ে নিতে পারেন, তবে আজকের আচারটা যেটা বললাম একদম সহজভাবে তৈরি করা, তাই রোদে আর শুকাচ্ছি না, এভাবেই রাখলাম। এখানে গোটা ধনে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ, গোটা মৌরি নিয়ে নিয়েছি এখানে 4 টেবিল চামচ, আর জিরা নিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি 3 টেবিল চামচ, আর শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি মোটামুটি 5 থেকে 6টা। সব কিছুকে এবার একসাথে কিন্তু আমাদেরকে শুকনো খোলায় ভেজে নিতে হবে। ভাজাটা এমন হবে যাতে একটু রঙটা পাল্টালে এগুলোকে নামিয়ে নেব। খুব বেশি যদি ভাজা হয়ে যায় তবে কিন্তু এই মিশ্রণটা, মানে যে মশলাটা বানাবো, সেটা কিন্তু তেতো হয়ে যাবে। সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। এরকম রঙটা পাল্টাতে থাকলেই বুঝে নিতে হবে যে আচারের মশলা প্রায় তৈরি। এগুলোকে নামিয়ে নিলাম। এবার ঠান্ডা হোক, কিন্তু খুব বেশি ঠান্ডাও আবার হওয়া যাবে না। খুব বেশি ঠান্ডা করলে এগুলো বাটতে ভারী অসুবিধে হয়ে যায়, তাই মাঝারি একটু ঠান্ডা হলেই কিন্তু মিক্সিতে দিয়ে বেটে নেব। আপনারা চাইলে শিলপাটাতেও এগুলো বেটে নিতে পারেন। এখানে পাউডারটা তৈরি হয়ে গিয়েছে। যেটা দেখানোর জিনিস সেটা একটু কাছের থেকে নিয়ে দেখাই। এখানে মশলাগুলো কিন্তু সম্পূর্ণ মিহি বাটা হবে না, একটু দানা দানা থাকবে। যখনই আচারটা তৈরি হবে এই মশলার দানাগুলো মুখে পড়লে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই অবশ্যই একটু বুঝে বাটবেন, একদম পাউডার হলে কিন্তু চলবে না। আমি এখানে আখের গুড় নিয়ে নিয়েছি। যেহেতু তেঁতুল ছিল এখানে 750 গ্রাম মতন, সেই জন্য আমি এখানে কিন্তু 400 গ্রাম মতন আখের গুড় নিয়ে নিয়েছি। আখের গুড়টা একদম সলিড ছিল। এবার এগুলোকে জাল দিচ্ছি। যতটা আখের গুড় জাল হবে ততই কিন্তু এর আশেপাশ দিয়ে নোংরাগুলো বেরোতে থাকবে। গুড়ের মধ্যেও অনেক ধরনের নোংরা থাকে, সেজন্যই গুড়টাকে এমনভাবে জাল দিতে হয় যেন এইভাবে গুড়ের নোংরাগুলো একটু একটু করে বেরিয়ে আসে। এটা কিন্তু খুব জরুরি একটা জিনিস। খুব তাড়াহুড়ো করলে বা না দেখলে আপনারা কিন্তু বুঝতেই পারবেন না গুড়ের ফেনার মধ্যে কত ধরনের নোংরা থাকে। এগুলোকে একটু উঠিয়ে বাদ দিয়ে দিলে গুড়টা কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়। কেউ চাইলে পরে লোহার কোনো জালি থাকলে সেটাতে ছেঁকেও নিতে পারেন। এবার গুড়টা জাল দেওয়া হয়ে গেল। আমি এর মধ্যে এবার নুন মাখানো তেঁতুলগুলোকেও এক এক করে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু তেঁতুলটা যখন আমরা দেব, গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে। খুব হাই ফ্লেমে যদি আমরা ছাড়তে থাকি তবে কিন্তু এটা নিচ থেকে লেগে যাবে। এবার মেলানো শুরু করছি। যেহেতু গুড়, তাই লো টু মিডিয়াম ফ্লেমে দিয়েই কিন্তু এগুলোকে আমরা মেলাবো।
গুড় খুব তাড়াতাড়ি নিচে লেগে যায়, সেটা হলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। এভাবে আমরা তেঁতুল আর গুড়টাকে একসাথে মিলিয়ে নিচ্ছি, একটু সময় নিয়ে ভালো করে মিলিয়ে নিতে কিন্তু হবে। কাছ থেকে দেখাচ্ছি, দেখো কিভাবে কিন্তু রঙটা পাল্টাচ্ছে। যত জাল হবে গুড়টা ততই কিন্তু গুড়ের রং আরও সুন্দর হতে শুরু করবে। তেঁতুলের সাথে গুড়ের রঙটা যখনই একদম কালচে মতন হয়ে যাবে তখন বুঝতে হবে এটা তৈরি। তাছাড়া এভাবেও কিন্তু হাতে নিয়ে দেখা যায়, এরকম তারের মতন যখন জাল তৈরি হয়ে গিয়েছে তখন বুঝতে হবে এটা প্রায় হয়ে গিয়েছে। এর মধ্যে আমি বিট লবণ আবারও দিয়ে দিচ্ছি, সেটা পড়ছে মোটামুটি 2.5 টেবিল চামচের মতন। আর এখানে লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতন। আর আচারের যে মশলাটা আমি তৈরি করলাম সেটা কিন্তু একটু বেশি পরিমাণে যাবে। এটা আমি এখন দিলাম 2 টেবিল চামচের মতন, কিন্তু আমার একটু কম মনে হচ্ছিল, তাই আমি আবারও এর মধ্যে 1.5 টেবিল চামচ মতন আচারের মশলা অ্যাড করে দিলাম। এই মশলাটা এতটা উপকারী মশলা, তোমরা যদি কোনো কাচের কন্টেনারে স্টোর করে রাখতে পারো তো চাটনির মধ্যেও কিন্তু, নিত্যদিনের যে চাটনি ঘরে আমরা তৈরি করি তার মধ্যেও এই মশলাগুলো একটু একটু করে দিতে পারো, চাটনির স্বাদ একদম পাল্টে যাবে, এটুকু বলে রাখলাম। যাই হোক, এবার আমি মিলিয়ে নিচ্ছি খুব ভালো মতন। আর আচারের এই মশলাটা আর বিট নুনটা এটা কিন্তু একটু বেশি পড়ে, যেহেতু আচার তাই একটু চটপটে না হলে খেতে কিন্তু মুখে ভালো লাগে না। জালটা হয়ে গিয়েছে। আমি কিন্তু সব সময় আচার যখন তৈরি করি একটু পাতলা রাখি। কেন পাতলা রাখি, কিছুক্ষণ পর যখন বয়ামে এটাকে ভরবো তখন দেখবে এটা কতটা আঠা আঠা হয়ে গিয়েছে। তাই আচার প্রথমেই যদি আমরা খুব বেশি আঠা করে ফেলি তবে কিন্তু যখন আমরা বয়ামে ভরবো তখন এটা এত শক্ত হয়ে যাবে যে এরপরে খেতে কিন্তু ভালো লাগে না। সামান্য আচারের মশলা আবারও উপর থেকে ছড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। খুব কাছের থেকে নিয়ে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবে যে এটা কত সুন্দর ঘন একটা তৈরি হয়ে গিয়েছে আচারটা। এটাকে এবার সম্পূর্ণ ঠান্ডা করব। একদম ঠান্ডা না হওয়া পর্যন্ত কিন্তু কোনোভাবেই বয়ামে ভরবে না, তবে কিন্তু আচারের মধ্যে একটা অন্য রকমের এফেক্ট চলে আসে আর আচারে খুব তাড়াতাড়ি ছাতা পড়ার সম্ভাবনা থেকে যায়। এটাকে আমরা সম্পূর্ণ ঠান্ডা করব। যদি প্রয়োজন মনে করো তবে সারা রাত কিন্তু একটা কোনো কন্টেনারে, এমনি কোনো কন্টেনার বা কোনো বোলের মধ্যে রেখে ঢাকা দিয়ে রাখতেই পারো এবং পরের দিন কাচের বয়ামে এটাকে ঢালতে পারো। আর প্রত্যেক দিন না হলে পরেও 7 দিন অন্তর একটু রোদে দিয়ে নেবে, তবে কিন্তু আচার একদম ঝরঝরে থাকবে আর সারা বছর এটাকে রেখে খেতেও পারবে। আচার খাওয়ার সময় অসময় বলে কিছুই হয় না। সাধারণত খাওয়ার যেদিনই আমাদের বাড়িতে ডাল ভাত তরকারি বা সেরকম কিছু ভালো হয় না, মুখে কিন্তু একটু চটপটে কিছু খেতে ইচ্ছেই করে, তখন কিন্তু এই আচারটা ভীষণ কাজের হবে। বানিয়ে রাখতে পারো। ভীষণ সহজ একটা রেসিপি দেখালাম। আজকালকার যুগে রোদে দেওয়ার সময় এতটা কারোর থাকে না, সেই জন্য আজকে এমন একটা আচারের রেসিপি দেখালাম যেটা কিনা রোদে দেওয়া ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যায়।